নমস্কার। আজকের আলোচনাটা এমন একটা বিষয় নিয়ে যা আমাদের প্রায় সকলেরই কখনো না কখনো কাজে লাগে, কিন্তু হয়তো সবসময় আমরা ঠিকঠাক বুঝি না ব্যাপারটা। আমি আইনের কথা বলছি। হ্যাঁ, একদম ঠিক। আইন বিষয়টা শুনলে কেমন যেন একটু ভারী মনে হয়, তাই না? কিন্তু দেখুন, আমাদের রোজকার জীবনে ঘুম থেকে ওঠা থেকে রাতে শোয়া পর্যন্ত সবকিছুতেই কিন্তু আইনের একটা ছোঁয়া আছে। আমরা হয়তো খেয়াল করি না। ঠিক তাই। আর সেই জন্যই আজকের এই আলোচনায় আমরা একটা বইকে সঙ্গে রাখছি। ডক্টর মুনমুন চ্যাটার্জির লেখা আইনি সাক্ষরতা এবং গণতান্ত্রিক চেতনা। বইটা বের করেছে আরামবাগ বুক হাউস, এবিএচ বুকস। আর অনলাইনেও যেমন অ্যামাজন বা ফ্লিপকার্টে এবিএচ বুকস নামেই পাওয়া যাচ্ছে বইটা। হ্যাঁ, বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদিও এটা মূলত রাষ্ট্রবিজ্ঞান বা আইনের ছাত্রছাত্রীদের জন্য লেখা, আমার মনে হয় এর ভেতরের কথাগুলো আলোচনাগুলো প্রত্যেক সাধারণ নাগরিকের জানা দরকার। লেখক নিজেও চেয়েছেন আইনি সচেতনতা বাড়াতে। আমরাও চেষ্টা করব বইটা থেকে সেই সব জরুরি বিষয়গুলো সহজ করে তুলে আনতে, যাতে সাধারণ মানুষ নিজেদের অধিকার জানতে পারে আর সমাজে আইনের ভূমিকাটা ঠিক কোথায় সেটা বুঝতে পারে। দারুণ। তাহলে এটাই আমাদের আজকের লক্ষ্য, এই বইয়ের সাহায্যে নিজেদের আইনি জ্ঞান একটু ঝালিয়ে নেওয়া, যাতে নিজেরা তো বটেই, দরকার পড়লে অন্যদেরও একটু সাহায্য করতে পারি। কি বলেন? নিশ্চয়ই, চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি একেবারে সাধারণ একটা পরিস্থিতিতে। ধরুন কোনো কারণে থানায় যেতে হলো। দুটো শব্দ আমরা খুব শুনি, একটা হলো এফআইআর, আরেকটা জিডি। এই দুটোর মধ্যে আসলে তফাৎটা কোথায়? কখন কোনটা করতে হয়? দেখুন, বইটাতেও এটা খুব সহজ করে বলা আছে। এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এটা হলো গিয়ে যখন কোনো গুরুতর অপরাধ ঘটে, যে অপরাধগুলো পুলিশ নিজে থেকেই তদন্ত শুরু করতে পারে, যেগুলোকে বলে আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স। যেমন ধরুন চুরি, ডাকাতি, মারামারি, এই ধরনের ঘটনা। তখন পুলিশ এই এফআইআর দায়ের করে। এটা হলো তদন্তের প্রথম ধাপ। ও আচ্ছা, সিরিয়াস কেসের জন্য এফআইআর। আর জিডিটা তাহলে কি? জিডি বা জেনারেল ডায়েরিটা একটু অন্যরকম। ধরুন আপনার কোনো জরুরি কাগজ হারিয়ে গেল, বা মোবাইল ফোনটা খুঁজে পাচ্ছেন না, কিংবা ধরুন কেউ আপনাকে হয়তো ভয় দেখাচ্ছে, বা আপনার সম্পত্তিতে কেউ উকিঝুঁকি মারছে, কোনো কারণে আপনি একটু নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ধরনের ঘটনা, যেগুলো হয়তো এফআইআর করার মতো অতটা গুরুত্বর নয়, বা ভবিষ্যতের জন্য একটা ঘটনার রেকর্ড রাখা দরকার, তখন জিডি করা হয়। এটা একরকম নথিভুক্ত করে রাখা, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার হলো ব্যাপারটা। তাহলে এফআইআর হলো অপরাধের তদন্তের শুরু, আর জিডি হলো মূলত নথিভুক্তিকরণ। আচ্ছা, এবার আরেকটা বিষয় আসি, যেটা নিয়ে অনেকের মনেই বেশ ভয় বা অন্তত একটা সংশয় কাজ করে: গ্রেফতারি বা অ্যারেস্ট। পুলিশ কি চাইলেই যাকে তাকে ধরে নিয়ে যেতে পারে? যদি কাউকে অ্যারেস্ট করা হয়, তার কি কোনো অধিকার থাকে না? না না, অধিকার অবশ্যই থাকে। দেখুন, আমাদের ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসিতে কিছু ধারা আছে, যেমন ৪১-৪২ নম্বর ধারা। সেখানে বলা আছে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে পুলিশ কিন্তু ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে। যেমন কেউ যদি পুলিশের সামনেই কোনো আমলযোগ্য অপরাধ করে, বা ধরুন তার কাছে চোরাই মাল আছে বলে সন্দেহ করার যথেষ্ট কারণ থাকে, হুম হুম হুম। তাহলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে ঠিকই। কিন্তু গ্রেফতার হওয়া মানেই যে সব অধিকার শেষ, তা কিন্তু একদম নয়। সংবিধান আর আইন দুটোই গ্রেফতার হওয়া ব্যক্তিকে কিছু নির্দিষ্ট অধিকার দিয়েছে। কি রকম অধিকার, একটু যদি বলেন? হ্যাঁ, বলছি। সবচেয়ে জরুরি কয়েকটা অধিকার হলো, প্রথমত, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে সেই কারণটা স্পষ্টভাবে জানার অধিকার। দ্বিতীয়ত, তার নিজের পছন্দের কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করার এবং পরামর্শ করার অধিকার। আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ, গ্রেফতার করার পর ২৪ ঘন্টার মধ্যে যাতায়াতের সময়টা বাদ দিয়ে তাকে সবচেয়ে কাছের ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতেই হবে। এটা পুলিশের আইনি দায়িত্ব। বাহ, এটা তো জানা খুব দরকারি। একদম। বইটাতে বিচারপতি এইচ.আর. খান্নার একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে কথাও বলা হয়েছে, যেটা ১৯৭৬ সালের বিখ্যাত এডিএম জবলপুর মামলার রায় ছিল। উনি বলেছিলেন, অভিযোগ প্রমাণ করার দায়িত্ব সব সময় রাষ্ট্রপক্ষের, কারণ যতক্ষণ না কেউ দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ সে নির্দোষ। এই নীতিটা কিন্তু আমাদের দেশের বিচার ব্যবস্থার একেবারে মূল ভিত্তি।
তার মানে দোষী প্রমাণিত না হওয়ার পর্যন্ত কাউকে অপরাধী ভাবা যাবে না। দারুণ। আচ্ছা, গ্রেফতারির পরের ধাপেই তো অনেক সময় জামিনের প্রশ্ন আসে। এই বেইল বা জামিন জিনিসটা ঠিক কি? আর ওই যে একটা শুনি আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল, সেটা কি ব্যাপার? হ্যাঁ, বেল বা জামিন হল সোজা কথায় মামলার বিচার চলাকালীন কিছু শর্ত মেনে জেলের বাইরে থাকার অনুমতি, মানে বিচার শেষ না হওয়া পর্যন্ত আটক না থেকে মুক্ত থাকা। আর অ্যান্টিসিপেটরি বেল বা আগাম জামিন বইতেও আছে এটা। সেটা হলো যদি কারো মনে হয় যে তাকে কোনো মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হতে পারে, একটা আশঙ্কা তৈরি হয়, তখন তিনি গ্রেফতার হওয়ার আগেই আদালতে আবেদন করতে পারেন জামিনের জন্য। ও, গ্রেফতার হওয়ার আগেই? হ্যাঁ, গ্রেফতারি এড়ানোর জন্য আদালত তখন সব দিক বিবেচনা করে যদি মনে করে যে হ্যাঁ, আবেদনকারীকে গ্রেফতার করার মতো পরিস্থিতি নেই বা কিছু শর্ত দিয়ে জামিন দেওয়া যায়, তাহলে সেই মর্মে নির্দেশ দেয়। মানে ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার জন্য এটা একটা খুব জরুরি আইনি ব্যবস্থা। বুঝলাম। এই যে প্রাথমিক বিষয়গুলো, এফআইআর, জিডি, গ্রেফতারির নিয়মকানুন, জামিনের ব্যবস্থা, এগুলো জানা থাকলে কিন্তু সাধারণ মানুষ অনেক সাহস পায়। আচ্ছা, এবার একটু অন্যদিকে যাই। আমাদের সমাজে এমন অনেকেই তো আছেন যাদের হয়তো আইনি সুরক্ষার প্রয়োজনটা একটু বেশি। যেমন ধরুন মহিলা বা শিশু বা শ্রমিক শ্রেণী। মহিলাদের সুরক্ষার জন্য আমাদের আইনে কি কি বিশেষ ব্যবস্থা আছে? বইয়ের পঞ্চম অধ্যায়ে এই নিয়ে খুব বিস্তারিত আলোচনা আছে। মহিলাদের সুরক্ষার জন্য বেশ কয়েকটা জরুরি আইন রয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা হলো গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন ২০০৫, মানে প্রোটেকশন অফ উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট। যদি কোনো মহিলা নিজের বাড়িতে, মানে শ্বশুরবাড়ি বা বাপের বাড়ি বা লিভ ইন সম্পর্কেও শারীরিক, মানসিক, যৌন বা এমনকি অর্থনৈতিক নির্যাতনের শিকার হন, তিনি এই আইনের সাহায্য নিতে পারেন। শুধু গায়ে হাত তোলা নয় কিন্তু, গালিগালাজ, কাকার জন্য চাপ দেওয়া, চরিত্র নিয়ে খারাপ কথা বলা, এগুলো এর আওতায় পড়ে। আর ওই যে পণ প্রথা, সেটা তো আজও একটা বিরাট সমস্যা। যেটাকে বলে পণের দাবিতে মৃত্যু বা ডাউরি ডেথ। যদি বিয়ের ৭ বছরের মধ্যে কোনো মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয় আর প্রমাণ করা যায় যে মৃত্যুর ঠিক আগে তার উপর পণের জন্য অত্যাচার বা হেনস্থা চলত, তাহলে কিন্তু খুব কঠোর শাস্তির ব্যবস্থা আছে। এছাড়াও তো পণ প্রথা রোধ আইন ১৯৬১ আছেই। কিন্তু আইন তো আছে, তার প্রয়োগ কতটা হয়? এখানেই আসল সমস্যাটা। বইটাতেও এই কঠিন বাস্তবতার দিকটা তুলে ধরা হয়েছে। আইন থাকা সত্ত্বেও অনেক সময় প্রমাণের অভাবে বা আইনের ফাঁকফোকর গলে দোষীরা ছাড়া পেয়ে যায়। এটাই হলো আইনের বইয়ের পাতা আর মাটির পৃথিবীর বাস্তবতার মধ্যেকার একটা বড় ফারাক, যেটা আমাদের বুঝতে হবে। ঠিক। আচ্ছা, আর কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা, সেটাও তো আজকাল খুব জরুরি একটা বিষয়। একদম। আর সেই জন্যই সুপ্রিম কোর্টের একটা যুগান্তকারী রায় আছে, বিশাখা নির্দেশিকা বা বিশাখা গাইডলাইন্স। 1997-এ বিশাখা বনাম রাজস্থান রাজ্য মামলায় কোর্ট এই নির্দেশগুলো দিয়েছিল। বইতেও এর উল্লেখ আছে। এই নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটা কর্মক্ষেত্রে, সেটা সরকারি হোক বা বেসরকারি, যেখানে মহিলারা কাজ করেন, সেখানে যৌন হেনস্থা প্রতিরোধ করার জন্য একটা অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি রাখতেই হবে। আর সেই কমিটির যিনি প্রধান হবেন, তিনি অবশ্যই একজন মহিলা হবেন। এটা কিন্তু কর্মজীবী মহিলাদের জন্য বিরাট একটা সুরক্ষা কবচ। দারুণ। মহিলাদের সুরক্ষার কথা তো হলো, এবার যদি শিশুদের অধিকারের দিকে তাকাই, তাদের সুরক্ষার জন্য তো নিশ্চয়ই অনেক আইন আছে। যেমন ধরুন শিশুশ্রম বা শিক্ষার অধিকার। হ্যাঁ, অবশ্যই আছে। শিশুদের নিয়েও বইটাতে খুব ভালো আলোচনা করা হয়েছে। যেমন ধরুন শিশু শ্রম নিষেধ ও নিয়ন্ত্রণ আইন ১৯৮৬। এই আইনটা প্রথমে ১৪ বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ বন্ধ করেছিল। পরে ২০১৬ সালে এটাকে আরও কড়া করা হয়েছে। এখন বলতে গেলে প্রায় সব ধরনের কাজেই শিশুদের নিয়োগ নিষিদ্ধ। শুধু পারিবারিক ব্যবসা বা বিনোদন শিল্পে কিছু ছাড় আছে নির্দিষ্ট নিয়ম মেনে। লক্ষ্যটা হলো শিশুদের শৈশবটা যেন সুরক্ষিত থাকে, তারা যেন স্কুলে যেতে পারে। আর শিক্ষার অধিকার, সেটা নিয়ে কি বলছে বইটা? শিক্ষার অধিকার তো এখন মৌলিক অধিকার। বইয়ের ত্রয়োদশ অধ্যায়ে শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন ২০০৯, মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট বা আরটিই নিয়ে আলোচনা আছে। আমাদের সংবিধানের ২১ ক ধারা অনুযায়ী ৬ থেকে ১৪ বছর বয়সী প্রত্যেকটা বাচ্চার বিনামূল্যে এবং বাধ্যতামূলকভাবে প্রাথমিক শিক্ষা পাওয়ার অধিকার আছে। সরকার এটা দিতে বাধ্য।
এটা কিন্তু দেশের ভবিষ্যতের জন্য বিরাট একটা পদক্ষেপ। এছাড়াও বইতে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট বা কিশোর ন্যায় বিচার আইন আর জুভেনাইল কোর্ট বা কিশোর আদালতের কথাও বলা হয়েছে। মানে যদি কোনো শিশু বা কিশোর অপরাধ করে ফেলে তাকে শাস্তি না দিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার ব্যবস্থা। তার মানে মহিলা এবং শিশুদের সুরক্ষার জন্য বেশ ভালো আইনি কাঠামো আছে। এবার আসি শ্রমিকদের কথায়, যারা কলকারখানায় কাজ করেন বা ধরুন দোকানে বা অন্য প্রতিষ্ঠানে, তাদের অধিকার রক্ষার জন্য কি ব্যবস্থা আছে? শ্রমিকদের অধিকার নিয়েও বইয়ের দ্বাদশ অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ আইন আছে যেগুলো শ্রমিকদের স্বার্থ দেখে। যেমন ধরুন ন্যূনতম মজুরি আইন ১৯৪৮। এটা নিশ্চিত করে যে শ্রমিকরা যেন অন্তত একটা নির্দিষ্ট পরিমাণ মজুরি পান, তার কমে কেউ যেন খাটাতে না পারে। তারপর আছে কারখানা আইন ১৯৪৮। এটা দেখে কারখানার ভেতরের কাজের পরিবেশ ঠিক আছে কিনা, শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা, দিনে কত ঘন্টা কাজ করবে, সপ্তাহে কদিন ছুটি, এই সব বিষয়। মহিলা শ্রমিকদের জন্য কি আলাদা কিছু সুবিধা আছে? হ্যাঁ, আছে তো। মাতৃত্বকালীন সুবিধা আইন ১৯৬১ বা মেটার্নিটি বেনিফিট অ্যাক্ট। এই আইন অনুযায়ী গর্ভবতী মহিলা কর্মীরা বা যারা সদ্য মা হয়েছেন তারা সবেতন ছুটি পান। আগে এই ছুটিটা কম ছিল, এখন বাড়িয়ে ২৬ সপ্তাহ করা হয়েছে। এটা খুব বড় একটা সুবিধা। এছাড়াও ধরুন কাজের জায়গায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তার জন্য ক্ষতিপূরণ পাওয়ার আইন আছে, কর্মচারীদের ক্ষতিপূরণ আইন ১৯২৩। আর স্বাস্থ্য আর চিকিৎসার সুবিধার জন্য তো কর্মচারী রাজ্য বীমা আইন ১৯৪৮ বা ইএসআই অ্যাক্ট আছেই। শুনছি সম্প্রতি নাকি শ্রমিক আইনগুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে। হ্যাঁ, সেটার উল্লেখও বইতে আছে। ২০২০ সালে কেন্দ্র সরকার পুরনো প্রায় ২৯টা শ্রম আইনকে ভেঙে ৪টে নতুন লেবার কোড বা শ্রমবিধি তৈরি করেছে। উদ্দেশ্য বলা হচ্ছে আইনগুলোকে আরও সহজ আর আধুনিক করা। এগুলো ধীরে ধীরে কার্যকর করার কথা চলছে। এখন দেখার বিষয় এই পরিবর্তনগুলো শ্রমিকদের জীবনে বাস্তবে কতটা ভালো বা খারাপ প্রভাব ফেলে। তাহলে দেখা যাচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য, বিশেষ করে যারা একটু দুর্বল, তাদের জন্য নির্দিষ্ট আইনি সুরক্ষার ব্যবস্থা আছে। আচ্ছা, এবার এমন একটা বিষয়ে আসি যেটা আমাদের প্রায় সকলকেই ছুঁয়ে যায়। আমরা যারা ক্রেতা বা কনজিউমার, আমরা তো দোকান থেকে জিনিস কিনি, নানা রকম পরিষেবা নিই। যদি ঠকে যাই বা ধরুন খারাপ জিনিস পেলাম, তখন কি করতে পারি? একদম ঠিক প্রশ্ন। আর এই জন্যই আমাদের দেশে আছে ক্রেতা সুরক্ষা আইন বা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট। বইটাতে ২০১৯ সালের যে নতুন আইনটা এসছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এই আইন কিন্তু আমাদের মানে ক্রেতাদের বেশ কয়েকটা খুব দরকারি অধিকার দিয়েছে। মোট ৬টা প্রধান অধিকারের কথা বলা হয়। যেমন ধরুন নিরাপত্তার অধিকার, মানে বিপজ্জনক জিনিস থেকে সুরক্ষা। তথ্য জানার অধিকার, মানে জিনিসটা কি দিয়ে তৈরি, দাম কত, ব্যবহার বিধি কি, সব জানার অধিকার। পছন্দের অধিকার, মানে বাজারে অনেক জিনিস দেখে নিজের পছন্দ মতো বেছে নেওয়ার অধিকার। অভিযোগ জানানোর অধিকার, যদি কিছু সমস্যা হয়। শুনানির অধিকার, মানে অভিযোগ করলে সেটা শোনা হবে। আর সবশেষে ক্রেতা শিক্ষার অধিকার, মানে নিজের এই অধিকারগুলো সম্পর্কে জানার অধিকার। বাহ, এতগুলো অধিকার আছে। কিন্তু যদি অভিযোগ করতে হয়, কোথায় যাব? সেই কোর্ট কাচারি চক্কর? না, তার জন্য আলাদা ফোরাম আছে, কনজিউমার কমিশন। জিনিসের দাম বা আপনি যে ক্ষতিপূরণ চাইছেন তার অঙ্কের উপর নির্ভর করে ৩টে স্তর আছে। জেলা স্তরে জেলা কমিশন, রাজ্য স্তরে রাজ্য কমিশন, আর একেবারে উপরুন জাতীয় স্তরে জাতীয় কমিশন। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো বইটাতেও লেখা আছে এই কমিশনগুলোতে অভিযোগ করার জন্য কিন্তু উকিল নেওয়াটা বাধ্যতামূলক নয়। আপনি নিজেই নিজের কেসটা লড়তে পারেন। এতে সাধারণ মানুষের জন্য বিচার পাওয়াটা অনেক সহজ হয়। এটা তো দারুণ খবর। মানে আইনজীবী ছাড়াই নিজের অভিযোগ জানানো যায়। আচ্ছা, এই বইটা তো দেখছি শুধু আইনের ধারা নয়, আমাদের রোজকার জীবনের অনেক জরুরি দিক ছুঁয়ে যাচ্ছে। এই বিষয়গুলো ছাড়া আর কি কি গুরুত্বপূর্ণ আইনি ক্ষেত্রের কথা বইটাতে আছে? আরও বেশ কয়েকটা জরুরি বিষয় আছে। যেমন ধরুন আজকের দিনে স্বচ্ছতা খুব দরকারি, তাই না? সেজন্য তথ্যের অধিকার আইন ২০০৫ বা আরটিআই অ্যাক্ট। এই আইনের সাহায্যে আমরা সাধারণ নাগরিকরা সরকারি অফিস থেকে তাদের কাজ বা কোনো সিদ্ধান্ত সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানতে চাইতে পারি। এতে সরকারি কাজে স্বচ্ছতা বাড়ে আর অফিসারদেরও একটা জবাবদিহিতার চাপ থাকে। গণতন্ত্রকে মজবুত করার জন্য এটা একটা অসাধারণ হাতিয়ার।
বইয়ের নবম অধ্যায়ে এটা নিয়ে আলোচনা আছে। ঠিক। আর পরিবেশ বাঁচানো নিয়ে তো এখন সবাই খুব চিন্তিত। হ্যাঁ, পরিবেশ আইন নিয়েও বইয়ের একাদশ অধ্যায়ে কথা বলা হয়েছে, কারণ এটা এখন আর শুধু শখের বিষয় নয়, আমাদের টিকে থাকার প্রশ্ন। অনেকগুলো জরুরি আইন আছে, যেমন পরিবেশ সুরক্ষা আইন ১৯৮৬, জল দূষণ আইন ১৯৭৪, বায়ু দূষণ আইন ১৯৮১, বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২, বন সংরক্ষণ আইন ১৯৮০। এমনকি পরিবেশ সংক্রান্ত মামলাগুলোর তাড়াতাড়ি বিচার করার জন্য যে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল বা এনজিটি তৈরি হয়েছে, সেই এনজিটি অ্যাক্ট ২০১০-এর কথাও বলা হয়েছে। এই আইনগুলো আসলে আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির প্রতিও আমাদের একটা দায়িত্ব আছে। বইটাতে কি সাইবার ক্রাইম বা ধরুন বিয়ে ডিভোর্স সংক্রান্ত ব্যক্তিগত আইন নিয়েও কিছু বলা আছে? হ্যাঁ, সংক্ষেপে হলেও এই বিষয়গুলো এসেছে। দশম অধ্যায়ে সাইবার অপরাধ আর ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 নিয়ে আলোচনা আছে। অনলাইন দুনিয়ায় নানা রকম অপরাধ বাড়ছে, তাই এই আইনটা জানা জরুরি। আর ষষ্ঠ ও চতুর্থ অধ্যায়ে আমাদের দেশে যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত আইন বা পার্সোনাল লজ আছে, যেমন হিন্দু বিবাহ আইন, মুসলিম পার্সোনাল ল, সেগুলোর কথা বলা হয়েছে। তার সাথেই সারা দেশে সবার জন্য বিয়ে, ডিভোর্স, সম্পত্তির উত্তরাধিকার নিয়ে একটাই আইন চালু করার যে বিতর্ক চলছে, মানে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি, সেই প্রসঙ্গটাও লেখক এনেছেন। এছাড়াও আদালতের বাইরে আলোচনার মাধ্যমে বিবাদ মেটানোর যে পদ্ধতি, মানে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর, যেমন লোক আদালত, সেটার কথাও অষ্টম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। বাহ, এই আলোচনা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হলো আমার কাছে। আইন জানাটা শুধু উকিল, জজ বা আইনের ছাত্রছাত্রীদের কাজ নয়, এটা আমাদের সবার জন্য দরকারি। ডক্টর চ্যাটার্জির বইটা ঠিক এই দরকারি কাজটাই করছে, তাই না? মানে জটিল আইনি বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিচ্ছে। একদম তাই। বইটার শেষে লেখক খুব সুন্দর করে বলেছেন যে আইনি সাক্ষরতা ছাড়া আমাদের সাংবিধানিক অধিকারগুলো ঠিকমতো ভোগ করা বা সেগুলোকে রক্ষা করা খুব কঠিন। একজন সচেতন নাগরিক হিসেবে নিজের অধিকার আর কর্তব্যগুলো জানাটা খুব জরুরি, আর তার জন্য এই ধরনের বই পড়াটা দরকার। এতে শুধু নিজের জ্ঞান বাড়ে তাই নয়, আমাদের গণতান্ত্রিক চেতনাও আরও মজবুত হয়। আর ছাত্রছাত্রীদের জন্য বইয়ের শেষে যে আইনি শব্দের গ্লসারি বা বিভিন্ন ইউনিভার্সিটির পুরনো প্রশ্নগুলো দেওয়া আছে, সেগুলো তো খুবই কাজের। আসলে কি বলুন তো, পড়ার কোনো বিকল্প নেই। বিশেষ করে এই ধরনের জ্ঞানমূলক বই পড়া আমাদের চিন্তাভাবনাকে অনেক এগিয়ে নিয়ে যায়। সত্যি তাই। আজকের এই গভীর আলোচনা থেকে আমরা দেখলাম একটা সাধারণ এফআইআর বা জিডি থেকে শুরু করে মহিলা, শিশু, শ্রমিক, ক্রেতাদের অধিকার, এমনকি তথ্যের অধিকার বা পরিবেশ সুরক্ষা আইন আমাদের জীবনের প্রায় প্রতিটা কোণায় জড়িয়ে আছে। ডক্টর মুনমুন চ্যাটার্জির আইনি সাক্ষরতা এবং গণতান্ত্রিক চেতনা বইটি এই সব বিষয়কে বুঝতে নিঃসন্দেহে অনেক সাহায্য করে। তবে সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসে, যেটা নিয়ে হয়তো আমাদের সকলেরই ভাবা উচিত। আমরা দেখলাম অধিকার রক্ষার জন্য কত রকমের আইন আছে, কিন্তু বাস্তবে কি সবাই, সমাজের সব স্তরের মানুষ সেই আইনের সুবিধা সমানভাবে পায়? আইন থাকা আর সেই আইনের সুফল পাওয়া, এই দুটোর মধ্যে যে একটা বড় ফাঁক অনেক ক্ষেত্রেই থেকে যায়, সেটার কারণ কি? আবার দেখুন, আইন তো আর পাথরে লেখা নয়, সময়ের সাথে সাথে বদলায়। যেমন আমরা নতুন লেবার কোড বা ইউনিফর্ম সিভিল কোডের বিতর্কের কথা শুনলাম। এই পরিবর্তনগুলো আমাদের সমাজকে ঠিক কোন দিকে নিয়ে যাবে? আইন আর সমাজের এই যে একটা বোঝাপড়া, একটা টানাপোড়েন, এটা নিয়েই হয়তো আমাদের আরও ভাবার অবকাশ রইল। খুব দামি একটা দফে বললেন। আইন আসলে সমাজেরই একটা আয়না, যা সময়ের সাথে সাথে বদলায়, পাল্টায়। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আশা করি ডক্টর চ্যাটার্জির বইয়ের উপর ভিত্তি করে আমাদের এই আলোচনা আইনি বিষয়ে আপনাদের আরও জানতে আগ্রহী করে তুলবে। নমস্কার।